আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস কুল ক্রিকেটে সকলকে আমন্ত্রণ। আমার পেছনে রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জদরানের একটা পরিসংখ্যান দেয়া আছে এবং এই দুই ডানহাতি ওপেনিং পেয়ারের উপর ভর করে একটা দল সেমিফাইনাল পর্যন্ত গেছে জাস্ট শুধুমাত্র এই দুই ডানহাতি ব্যাটারের উপর ভর করেই। আপনি খুব নর্মালি চিন্তা করেন ম্যাথিউ হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথিউ হেডেন, জাস্টিন ল্যাঙ্গার, কিংবা হালের বিরাট কোহলি, রোহিত শর্মা, টেন্ডুলকার, বীরেন্দর সেহবাগ, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, এরকম ডানহাতি বাহাতি কম্বিনেশন কি হয় না ওয়ার্ল্ড ক্রিকেটে? সাকসেসফুল কি হন নাই? আমার কাছে তো মনে হয় যে ডানহাতি বাহাতি কম্বিনেশনের চাইতে আপনি এরকম ডানহাতি বা বাহাতি কম্বিনেশনের রেজাল্ট আরও বেশি দেখবেন। হ্যাঁ, ডানহাতি বাহাতি কম্বিনেশন একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার, অনেক মাইন্ড গেম খেলা যায়, অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট করা যায় ফিল্ডিং সাইডে, কিন্তু এটাই কি আসলে সব কিছু? এর বাইরে কি আসা যাবে না? বোলিংয়ের জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে বাহাতি ব্যাটার যখন ব্যাটিং করবেন তখন বাহাতি স্পিনার বোলিং করানো যাবে না? এটা কি কোনো জায়গায় লেখা আছে ক্রিকেটের কোনো নিয়মের মধ্যে? বাংলাদেশ ক্রিকেটে এই ডানহাতি বাহাতি কম্বিনেশনটা একটা পুরোপুরি ভাইরাসের মতো, যেটা আসলে ঠিকঠাক মতো বুঝে না বুঝে, নাকি অতি বেশি বুঝে, নাকি একেবারেই না বুঝে এই বিষয়টা প্রয়োগ করা হয়। আমার কাছে বিষয়টা আসলে বোধগম্য হয় না। 2021 টি-20 বিশ্বকাপে সাকিব আল হাসান একটা ম্যাচে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট নিয়ে ম্যাচটাকে জমিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার এগেনস্টে। এরপর যখন দেখা গেল আসালাঙ্কা এবং সেই সঙ্গে ভানুকা রাজাপাকসে ব্যাটিং করছিলেন, একটা স্টেজে সাকিব আল হাসান আর বোলিংয়েই আসছেন না, তার দুইটা ওভার বাকি ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ বোলিংয়ে আসলেন একটা ট্রেডিশনাল সেট আপ অনুযায়ী, যে বাহাতি ব্যাটারের এগেনস্টে অফ ব্রেক বোলার আসবেন, ওই ওভারটা 21 রান দিলেন, আমার মনে আছে। বাংলাদেশ ম্যাচটা হেরে গেল। সাকিব যতক্ষণে আসলেন বোলিংয়ে এরপরে ততক্ষণে শ্রীলঙ্কা ম্যাচ বের করে ফেলেছে। এই যে জায়গাটা, এই মানসিকতার পরিবর্তনের জায়গাটা আসলে কে করবে? আপনি একটা বিষয় চিন্তা করেন যে আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচটা 12.1 ওভারের মধ্যে জিততে পারলে সেটা বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে, এরকম ম্যাচে আপনি কি করবেন? ডেফিনেটলি আপনার দলের যে বেস্ট ব্যাটারটা, সেই বেস্ট ব্যাটারটাকে আপনি বেশি সংখ্যক ওভার খেলতে দিতে চাইবেন, বা তার জন্য একটা কমফোর্ট জোন আপনি ক্রিয়েট করে দেবেন, তাকে একটু সেট হওয়ার টাইম দেবেন, রাইট? তাওহিদ হৃদয়, নাকি তাকে আপনি 6 নম্বরে ব্যাট করতে নামাবেন? তার সামনে এমন একটা সিনারিও ক্রিয়েট করবেন যে সিনারিও তো তার আসলে আর কিছু করার নাই, এসে রিয়্যাক্ট করতে হবে। এখন তাওহিদের মতো ব্যাটার যিনি একমাত্র এই টিমটাতে টাচে আছেন, তাকে আপনি একটা কমফোর্ট জোন ক্রিয়েট করে দেবেন না? এখন এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য আপনি আপনার দলের মেইন ব্যাটারটা, যে ব্যাটারটার ম্যাক্সিমাম পিরিয়ড অফ টাইম ক্রিজে অতিবাহিত করাটা প্রয়োজন আন্ডার আ ডিফিকাল্ট কন্ডিশন, এই কন্ডিশনে আপনি তাকে 6 নম্বরে ব্যাট করতে নামালেন জাস্ট টু মেনটেইন দ্য লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন। এই ব্যাপারটা কতখানি একটা দলের জন্য ব্যাকফায়ারিং হতে পারে সেটা আসলে প্রশ্নের অপেক্ষা রাখে না। এর আগের ম্যাচে আমরা কি দেখতে পেয়েছি? এর আগের ম্যাচে দেখতে পেয়েছি ডেভিড ওয়ার্নার ব্যাটিং করছেন অ্যাজ জাস্ট এই কারণে সাকিব আল হাসান 12 নম্বর ওভার পর্যন্ত বোলিং করতে আসেন না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই সাকিব আল হাসান বোলিং করতে আসেন না বাহাতি ব্যাটার যখন ব্যাটিং করতে থাকেন। এখন সাকিব আল হাসানকে কি কলকাতা নাইট রাইডার্স ইউজ করে নাই বাহাতি ব্যাটারের এগেইনস্টে? আমার তো মনে আছে লাস্ট সিজন সাকিব আল হাসান যেটা খেলেছেন কলকাতার হয়ে, সাকিবকে পাওয়ার প্লেতে বোলিং করিয়েছিলেন ওয়েন মর্গান, এবং সেখানে ইন্ডিয়াতে আইপিএল মানে হচ্ছে টপ অর্ডারে বাহাতি ব্যাটসম্যান থাকবেই, সাকিব আল হাসানকে সেখানে ব্যবহার করা হয় নাই। এখন টিম ম্যানেজমেন্ট কেন সাকিব আল হাসানের কাছ থেকে সেটা আদায় করতে পারে নাই, সেটারও কিন্তু একটা প্রশ্নের জায়গা আছে। এই যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন একটা ট্রেডিশনাল চিন্তার জায়গা বা একটা ট্রেডিশনাল জায়গা তৈরি হয়ে গেছে, কেন তামিম ইকবাল, সৌম্য সরকার ওপেন করেন নাই, তারা কি সাকসেসফুল হন নাই? তামিম ইকবাল, ইমরুল কায়েস টেস্ট ম্যাচ ক্রিকেটে 300-র উপর পার্টনারশিপ করেন নাই, তারা কি সাকসেসফুল হন নাই? এটা কি আমরা দেখি নাই? এটা তো আমরা দেখেছি। সো আলটিমেটলি দুজন বাহাতি ওপেনার যদি ওপেন করেন বা দুজন ডানহাতি ব্যাটার যদি ইন বিটুইন ক্রিজে থাকেন, এর সমস্যাটা আসলে কোথায় আমার এটা বোধগম্য না। মানে সবসময় আমাদের কেন ট্রেডিশনাল ওয়েতেই চিন্তা ভাবনা করতে হবে? একজন বাহাতি স্পিনার কি বাহাতি ব্যাটারকে বল করতে পারেন না? তার কি সেই জায়গাটা নাই? আপনাকে তো এই জায়গাগুলো চিন্তা করতে হবে, বা আউট অফ বক্স চিন্তাতে আসতে হবে, ট্রেডিশনাল চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। এই ভিডিওগুলো এই কারণে করা যে নতুন দিনের ক্রিকেটার যারা দেখছে ক্রিকেট, তাদের কাছে একটা রং মেসেজ যাচ্ছে, এবং ট্রেডিশনালি এই রং মেসেজটা দেশের ক্রিকেটে প্রবাহিত হচ্ছে। এবং এই জায়গাটাতেই এই বিষয়টাকে আমি একটা ভাইরাসের সঙ্গে তুলনা করি, যে একটা রং মেসেজ টুয়ার্ডস জেনারেশন টু জেনারেশন ইনজেক্ট হচ্ছে, যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন ডেফিনেটলি ইটস নেসেসারি। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন লিমিটেড ওভার্স ক্রিকেটে অনেক কাজে দেয়, কিন্তু সবসময় সেটাই করতে হবে। সেটা করতে গিয়ে আমি আমার দলের মেইন ব্যাটারটাকে 6 নম্বরে ব্যাটিং করাবো,
দিস ইজ সামথিং এলস। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো একটা জেনারেশনের কাছে, আবারও বলি যে রং বার্তা দেয়, রং মেসেজ দেয়। তো নতুন দিনের ক্রিকেটার যারা আছেন এই ট্র্যাডিশনাল জায়গা থেকে আসলে বেরিয়ে আসতে হবে, প্রত্যেকের সব জায়গাতেই স্ট্রেংথ বিল্ড আপ করতে হবে, এটাই আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনি বাঁহাতি স্পিনার মানে আপনার এই লাক্সারি নাই যে বাঁহাতি ব্যাটারের এগেনস্টে আপনাকে ক্যাপ্টেন বোলিংয়ে আনবে না, আপনার প্রিপারেশনটা সেরকমভাবে থাকতে হবে, আপনাকে ওইভাবে ওই প্রিপারেশনটা নিতে হবে। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।